তো আমরা আসলে মজা করে করে শিখবো, কোনো বোরিং কোনো কিছু শিখবো না, ঠিক আছে? তো মজার একটা টপিকস হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশন যে আসলে মজার, ক্লাস করলে বুঝতে পারবেন। তো ন্যারেশনটা আসলে কি? বিশেষ করে এটা রিডিং এ লাগবে। আপনি যখন রিডিং পড়বেন সেখানে লাগবে, এবং রাইটিং এ তো অবশ্যই লাগবে। যারা ধরেন আপনি জার্নালিস্ট হতে চান, বা আপনি নিউজ পড়ে বুঝতে চান, নিউজের মতো লিখতে চান, কোন একটা আর্টিকেল প্রকাশ করতে চান, সেক্ষেত্রে আপনার ন্যারেশন লাগবে। কোন একটা রিসার্চ পেপার তৈরি করতে চান। তো ন্যারেশনটা আসলে কি, প্রথমে সেটা বুঝবো, এবং একটু খেলাধুলা করব। প্রথমে ইনডিরেক্ট ন্যারেশন নিয়ে খেলবো, দেন হচ্ছে আমরা ডিরেক্ট ন্যারেশন নিয়ে খেলবো। তো আমাদের দেশে প্রচলিত যে ন্যারেশন, এটা অনেকটা বোরিং। রিজন হচ্ছে এখানে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, এভাবে বেদরকারি পড়াশোনাগুলো পড়ানো হয়। তো আপনাদের কি ন্যারেশন হয়েছিল এর আগে? একটু কমেন্ট করেন তো দেখি। আমরা কি ন্যারেশন পড়াইছিলাম? নো। ওকে, আসেন বুঝি আসলে এটা আসলে কি, সেটা একটু বোঝার চেষ্টা করি। ন্যারেশনটা আসলে, ধরেন আজকে আপনার বাসায় আপনার আম্মু, আপনার আব্বু আপনাকে যেটা বলেছে, সেটা যদি আপনি আমাকে বলেন, এটাই হচ্ছে আসলে ন্যারেশন। ন্যারেশন মানে ন্যারেট করা, কোনো কিছু বর্ণনা করা। ধরেন আপনি একটা মুভি দেখেছেন, এখন সেটা আমার কাছে বর্ণনা করতে চাচ্ছেন, এটাই ন্যারেশন। ঠিক আছে? তো আপনাদের বাসায় আপনার সাথে আপনার আম্মুর আজকের দিনে কি কি কথা হয়েছে, সেটা যদি আপনি আমাকে বলতে চান, ন্যারেশন। তো আপনি আমাকে কিভাবে বলবেন? যে স্যার, আমার আম্মু আমাকে বলেছে, এটা বলেছে, ওইটা বলেছে, এটা বলেছে, এটাই ন্যারেশন। বুঝতে পারছি? তো কে কি বলেছে, কোথায় কি বলা হয়েছে, সেটা নিজের মতো করে বর্ণনা করাই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তো নিজের মতো করে বর্ণনা করার মধ্যেও কিছু নিয়ম কানুন আছে, সেই ব্যাপারগুলো আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে দুইটা টিপস সবাই মনে রাখবেন। যেহেতু আমরা ইনডিরেক্ট ন্যারেশন নিয়ে কথা বলতেছি, ইনডিরেক্ট ন্যারেশন সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, এটা হচ্ছে এখানে মজা। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো ইনডিরেক্ট ন্যারেশন সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তো আপনি যদি ধরেন আপনার আম্মু আপনাকে আদেশ করেছে, তো আপনি যদি সেটা আমাকে বলতে চান, আপনাকে অ্যাসার্টিভ সেন্টেন্সেই বলতে হবে। আপনি কিভাবে বলবেন? যে মা আমাকে ধরেন বাজারে যেতে বলেছিল। আপনি বলেন যে মা আমাকে বাজারে যেতে বলেছিল, সো এটা কিন্তু আপনি অ্যাসার্টিভ সেন্টেন্সে বলেছেন। কিন্তু আপনার মা আপনাকে তখন কিন্তু আদেশ করেছিল যে রহিম বাজারে যাও, রহিম কলেজে যাও। ওই সময় কিন্তু আদেশ করেছিল, তখন ছিল ইম্পারেটিভ। বাট যখন আমার কাছে আপনি বর্ণনা করতেছেন, তখন আপনি অ্যাসার্টিভে বলতেছেন যে মা আমাকে বাজারে যেতে বলেছিল, মা আমাকে এটা করতে নিষেধ করেছিল। তার মানে হচ্ছে আপনি যত রকমের কথাই বলেন, ইনডিরেক্ট নারেশনে এসে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। বুঝাতে পারছি? এটা হচ্ছে প্রথম টিপস। দুই নাম্বার হচ্ছে ইনডিরেক্ট নারেশন সাধারণত পাস্ট টেন্সে হয়। রিজনটা কি? আপনার মা আপনাকে আজকে সকালে বাজারে যেতে বলেছিল, বাট আপনি এখন আমাকে এখন বলতেছেন। তো সকালের কথা আমাকে এখন বলতেছেন, অবশ্যই সেটা কি হবে? পাস্ট টেন্সে হবে। তো এই জন্য ইনডিরেক্ট নারেশন সাধারণত কোন টেন্সে হয়? পাস্ট টেন্সে হয়। এই দুইটা টিপস মনে রাখলেই হবে। এখন ফার্স্ট টেন্স বলতে সেটা যে কোনো সিচুয়েশন হতে পারে, সেটা কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট হতে পারে, ওটা কোনো ব্যাপার না। মানে সময়টা ফার্স্টে থাকবে। তো এই দুইটা টিপস যদি আপনি মনে রাখতে পারেন, ব্যাস খেলা শেষ। এবার জাস্ট আমরা প্র্যাকটিস করব, এটাই। এখানে আর নিয়ম কানুন কিছু নাই, শুধু প্র্যাকটিস করব। প্রথমে আসেন ইয়েস নো কোশ্চেন নিয়ে আমরা খেলবো। ইয়েস নো কোশ্চেন। আসেন, বাংলাটা বুঝেন। আরমান জিজ্ঞেস করেছিল আমি ঢাকা থেকে এসেছি কিনা। যে কেউ আপনাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। ধরেন আপনি বললাম যে আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল আমি বাজারে যাব কিনা, আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল আমি ভাত খেয়েছিলাম কিনা, আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল আমি এই মুভিটা দেখেছিলাম কিনা। মানে কিনা টাইপের কোশ্চান, ইয়েস নো কোশ্চান।
আমরা আপনাকে বলেছিলাম কোশ্চেন হলেও ইনডিরেক্ট নারেশনে সেটা অলওয়েজ কোন সেন্টেন্স হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। এই জন্য দেখেন এখানে কোনো ইন্টারগেটিভ যে কোনো চিহ্ন নাই, আছে? নাই। তো বাক্যটা কিভাবে হচ্ছে, আরমান জিজ্ঞেস করেছিল, আরমান আক্সড। আমার বন্ধু জিজ্ঞেস করেছিল, মাই ফ্রেন্ড আক্সড। জিজ্ঞেস করেছিল, আক্সড, ঠিক আছে। ওকে। কি না, ইফ। ইনডিরেক্ট নারেশনে ইফ এর মিনিং হচ্ছে কি না। ওকে। এরপর যেটা জিজ্ঞেস করেছিল সেটা, আই ওয়াজ ফ্রম ঢাকা, যে আমি ঢাকা থেকে এসেছি কি না। এবার আমি যদি বলি আমি কলেজে গিয়েছিলাম কি না, ইফ আই ওয়েন্ট টু দ্য কলেজ, ওয়েন্ট ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ইফ আই ওয়েন্ট টু দ্য কলেজ। এবার যদি বলেন যে আমি ভাত খেয়েছিলাম কি না, ইফ আই অ্যাট রাইস, ইট অ্যাট ইটেন। অথবা আমি ডিনার করেছিলাম কিনা, ইফ আই হ্যাড ডিনার। ওকে। আচ্ছা, এখন আমি এটা অল্টারনেটিভ দেখাচ্ছি। রুফা জিজ্ঞেস করেছিল আমি সেখানে বসতে চাই কিনা, অথবা রূপা জিজ্ঞেস করেছিল আমি কলেজে গিয়েছিলাম কিনা। রূপা আক্সড। প্রথম বাক্যে আমরা বলেছি ইফ, এখন বলবো আমরা ওয়েদার। ওয়েদার মানেও কিনা। স্পেলিংটা খেয়াল করেন, ডাবল ই, মানে এখানে ই, দুইটা ই, WHETHER। স্পেলিং যেন মিস্টেক না হয়। ওকে, ওয়েদার কিনা, আমি সেখানে বসতে চাই কি না। ওকে, আই ওয়ান্টেড টু সিট দেয়ার। আচ্ছা, তো আপনারা আমাকে এখন কমেন্টে লিখবেন আমি যে বাক্যটা বলতেছি। রূপা জিজ্ঞেস করেছিল আমি পার্টিতে যাব কি না, ফিউচার। রূপা জিজ্ঞেস করেছিল আমি পার্টিতে যাব কি না। ইয়েস নো কোশ্চেনে আপনারা বাক্যটা তৈরি করেন। রূপা আক্সড, ইফ অথবা ওয়েদার দিয়ে আপনারা এবার বাকি অংশটা লিখেন। ঠিক আছে। আমি হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি আব্দুল হালিম। আব্দুল হালিম মিউট খুলেন তো দেখি, আমাকে শুনতে পাচ্ছেন কিনা আব্দুল হালিম। রূপা asked, I will go to the party. মারু আক্তার বলেছেন রূপা asked, I will go to the party. আচ্ছা, জাবিদুল বলেছেন I went to the party. রূপা asked whether I would go to the party. আপনার নামটা দেখা যাচ্ছে না। আব্দুল হালিম নাই, আব্দুল্লাহ আছেন, দুইটা আব্দুল্লাহ জয়েন করছেন। রূপা asked whether I would go to the party. রূপা asked if I would go, মা উডও আবার আচ্ছা, উড, আর একজন বলছেন উইল। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন আছেন? আমি বলার সাথে সাথে দেখবেন একটা নোটিফিকেশন যাবে। জি স্যার আছে। তাহলে বাক্যটা কিভাবে হবে বলেন। রূপা জিজ্ঞেস করেছিল আমি পার্টিতে যাব কি না, মুখে মুখে বলে ফেলেন, পড়াশোনা মুখে মুখে হয়ে রূপা যাবে। রূপা asked whether I would go to the party. মাশাআল্লাহ। তাহলে উড কেন হইলো, আমরা উইল কেন বললাম না? উইল উইল হচ্ছে তো স্যার ওটা ফিউচারের ক্ষেত্রে। এখন তো আমি রূপা আমাকে জিজ্ঞেস করেছিল, এটা তো পাস্ট। রাইট, হ্যাঁ। এই জায়গায় বাংলা অনেকে আপনাদেরকে শেখাবে যে বাংলা বাক্যের শেষে দেখে বং সং টেন্স নির্ণয় করে, করে না এগুলা? তো এগুলা জি, দিয়ে কি আসলে সঠিকটা বোঝা যায়? রূপা জিজ্ঞেস করেছিল, করেছিল মানে অতীত। এবারে অতীত। বাকি অংশ শুনতে ফিউচার শুনাইলেও আসলে এটা ফিউচার না। না। আমি যদি বলি আমি গতকাল সেখানে গিয়েছি, তো গিয়েছি শুনতে প্রেজেন্ট মনে হইতে পারে, তাই না? জি। মনে হতে পারে গিয়েছি মানে গেছি, হ্যাঁ। তো আমি গতকাল বলছি না, গতকাল মানে কি, ফার্স্ট। পাস্ট। এই জন্য গিয়েছি মানেও ফার্স্ট। এই যে ব্যাপারগুলো বুঝে না, তো বুঝে যাবেন আস্তে আস্তে। তো এখন রূপা জিজ্ঞেস করেছিল যেহেতু পাস্ট, আমি পার্টিতে যাব কিনা সেটাও পাস্ট, অতীতের কথা বলতেছি। তো এই জন্য আমাকে কি বলতে হবে, উড বলতে হবে। আর আমরা প্রথমে এই টিপসটা কি দিলাম, ইনডিরেক্ট নারেশন কোন টেন্সে হয়, ফার্স্ট টেন্সে ফার্স্ট হয়। টেন্সে হয়। তাহলে উইলের ফার্স্ট কি হবে, উড। উড হবে। তাহলে রুফা আস্কড ওয়েদার আই উড গো টু দ্য পার্টি।
অথবা রুফা আস্কড ইফ আই উড গো টু দ্য পার্টি। ইফও বলতে পারেন, ওয়েদার বলতে পারেন, মিনিং সেম। বুঝতে পারছি? আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, এবার আপনি বিভিন্ন টেন্সে এটা করতে পারবেন, যেমন আমরা ফিউচারে বলছি। তো এখন আপনি যদি কন্টিনিউয়াসে বলে যে রূপা জিজ্ঞেস করেছিল আমি কলেজে যাচ্ছি কিনা, তাহলে বাক্যটা কেমন হবে বলুন তো দেখি। আব্দুল্লাহ আল মামুন, বলেন। রূপা জিজ্ঞেস করেছিল আমি কলেজে যাচ্ছি কিনা। শুনতে পাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন? আপনার ভয়েস আসতেছে না। বাকিরা কমেন্টে লিখেন, পরের অংশটা লিখলেও হবে যে আমি কলেজে যাচ্ছি কিনা। রুফা asked me if I was going to the party, মারুফ আক্তার whether I was going to the college। আচ্ছা, কলেজ। আমাদের এখানে অলরেডি একজন নিপু আছে না, আমরা রূপার কথা বলতেছি, এখানে অলরেডি নিপু আছে। রুফা asked if I was, নিপু শুনতে পাচ্ছেন দেখি, কয় মিউট খুলুন তো। I was going to the college, হ্যাঁ। পোলাপাইন ক্লাসে পার্টিসিপেট করতে চায় না কেন, হ্যাঁ? শরম লাগে নাকি ভয় লাগে, কোনটা? রুমের মধ্যে আছেন, এখানে ভয় শরমের কি আছে? সামনাসামনি থাকলে একটা কথা ছিল নাকি? আর এখানে ভুল হলে সমস্যা নাই তো, আপনি ভুল করবেন মানে শিখবে না, যে ভুল করবে না সে তো শিখবে না। আবার উড়ে জায়গায় উইল লিখবেন, উইল লিখে যে আপনি ভুল করছেন এই ভুল আর জীবনে হবে না, কারণ আপনি বুঝে গেছেন যে ভুলটা কেন করছে। এখন যে সঠিক করছে সে তো ফিউচারে ভুল করার সম্ভাবনা আছে, কিন্তু যে একবার ভুল করে ফেলছে সেই ভুলটা আর করবে না। বুঝতে পারছি? আচ্ছা, দীপ হাসান বলতে চাচ্ছেন, ওকে দীপ হাসান আসছেন, পার্টিসিপেট করেন। আমরা মূলত আজকে মুখে মুখে ন্যারেশন শেষ করে ফেলবো, আপনারা সারা জীবন ন্যারেশন নিয়ে নাকি প্যারেশানিতে থাকেন। দীপ হাসান, মিউট খুলেন শুনতে পাইলে। আমরা হচ্ছে মুখে মুখে করে ফেলবো পুরো ন্যারেশন, দেখবেন মুখে মুখে খেলা শেষ। এবার আসেন রিপ্লাই করাটা শিখবো। রিপ্লাই করার সাথে সাথে আমরা ইন্টারগেটিভের সাথে অ্যাসার্টিভ ন্যারেশনটা, মানে ইনডিরেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্সটা শিখে ফেলবো, ঠিক আছে? তো মডার্ন ইংলিশটা আমি সাথে দেখাই দিব। দেখেন, এই যে আরমান জিজ্ঞেস করেছিল বা আরমান জানতে চেয়েছিল যে আমি ঢাকা থেকে এসেছি কিনা। আরমান আক্সড আই ওয়াজ ফ্রম ঢাকা। আরমান আক্সড ইফ অথবা ওয়েদার আই ওয়াজ ফ্রম ঢাকা। আমি বললাম যে হ্যাঁ আমি ঢাকা থেকে আসছি, অথবা না আমি ঢাকা থেকে আসি নাই, আপনি যেভাবে বলেন। তো সে আপনি রিপ্লাই দিয়েছেন। তো আপনি যদি পজিটিভ রিপ্লাই দেন আপনি জাস্ট বলবেন আই রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, আই রিপ্লাইড অ্যাফার্মেটিভলি দ্যাট আই ওয়াজ ফ্রম ঢাকা। এবং দ্যাটটা আপনি বলার সময় যদি নাও বলতে চান, আই রিপ্লাইড অ্যাফার্মেটিভলি আই ওয়াজ ফ্রম ঢাকা, বলার সময় যদি আপনি বলতে নাও চান সমস্যা নেই, লিখার সময় লিখিয়েন। তো আই রিপ্লাইড অ্যাফার্মেটিভলি দ্যাট আই ওয়াজ ফ্রম ঢাকা। তাহলে এখানে দেখেন, আপনি বললেন যে আমি রিপ্লাই দিয়েছিলাম অ্যাফার্মেটিভলি, মানে আমি, ওই যে আপনারা যে শুরুতে বলেন ইয়েস অথবা নো, নেগেটিভ হলে আপনি বলেন নেগেটিভলি, আই রিপ্লাইড নেগেটিভলি দ্যাট আই ওয়াজন্ট ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে আসি নাই। বুঝতে পারছি? তাহলে আপনার অ্যান্সার যদি হ্যাঁ হয় আপনি বলবেন অ্যাফার্মেটিভলি, না হলে নেগেটিভলি। আপনি যদি মডার্ন ইংলিশ ফলো করতে চান তাহলে অ্যাফার্মেটিভলি নেগেটিভলি এত ঝামেলা করার দরকার নাই, আপনি জাস্ট বলবেন আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ ফ্রম ঢাকা। এটাই হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আপনি কি বলবেন? আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ ফ্রম ঢাকা। একদম আই রিপ্লাইড অ্যাফার্মেটিভলি নেগেটিভলি ভংসাং এগুলো বাংলাদেশে শেখায় আর কি। বাংলাদেশের বই পুস্তক গুলাতে একাডেমিক অ্যাডমিশন এইগুলাতে ভংসং এগুলো শেখায়, ঠিক আছে? তো এই জন্য আমি জাস্ট রাখছি, না হলে আবার বলবেন যে অ্যাফার্মেটিভ নেগেটিভলি কই গেল, সারা জীবন তো এগুলো শিখে আসলাম। তো আপনি সরাসরি বলে দিবেন যে আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ ফ্রম ঢাকা। ওকে, আই রিপ্লাইড দ্যাট, আপনি জিজ্ঞেস করেছিল কলেজে গিয়েছিলেন কিনা, যে আই রিপ্লাইড দ্যাট আই ওয়েন্ট টু দ্য কলেজ, আমি কলেজে গিয়েছিলাম। আই হ্যাড রাইস, আই হ্যাড মাই ডিনার, আমি ডিনার করেছিলাম। বুঝতে পারছি?
তো আমি উত্তর দিলাম যে আমি ঢাকা থেকে এসেছি, তাহলে অ্যান্সারটা কি হয়েছে? আমি উত্তর দিলাম যে আমি ঢাকা থেকে আসছি। আই হ্যাড কাম হওয়ার কথা না। না, দরকার নেই। যেহেতু প্রশ্নটা আমরা ওই যে এটা আসলে আর ইউ ফ্রম থেকে আসছে, আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, আম ফ্রম ঢাকা, ওটা আর কি। ওখান থেকে আসলে ওয়াজ ফ্রম হয়েছে, ওটা একটা ফ্রেজ আর কি, ওই ফ্রেজ থেকে আসছে। আমরা এখানে কাম ব্যবহার করি নাই, হ্যাঁ। বুঝতে পারছি। এক বাক্যে ফার্স্ট পারফেক্ট হয় না। ওকে। না, এক বাক্যে ফার্স্ট পারফেক্ট ব্যাপারটা এখানে এখানে অলরেডি দুইটা কথা আছে। যেমন আপনি এখানে বললেন, এখানে রিপ্লাই দিলেন, ধরেন আই রিপ্লাইড, এখানে বললেন যে জিজ্ঞেস করেছিল, আপনি আই রিপ্লাইড দ্যাট, অথবা আই টোল্ড দ্যাট বলার পর পরেরটা আপনি ফার্স্ট পারফেক্ট দিতে পারেন। দরকার নেই ওগুলা, ওই সাধারণত কখন হয় যখন আমরা ওই যে রূপান্তর মার্কা পড়াশোনা শেখায় না, তো ওখানে এটা শিখায় যে ধরেন প্রেজেন্ট থাকলে ফার্স্ট, ফার্স্ট থাকলে ফার্স্ট পারফেক্ট। নিশ্চয় আপনারা নিয়ম কানুনগুলো শিখছেন এখানে, নিশ্চয় আপনারা একাডেমিক অ্যাডমিশন পর্বগুলো পার হয়ে আসছেন। পার হয়ে আসছেন না? সেখানে নিয়ম কানুনগুলো শিখছেন কিনা বলেন তো দেখি। প্রেজেন্ট থাকলে ফার্স্ট, ফার্স্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, এরকম শিখছেন। ওগুলো রূপান্তর করার জন্য তখন লাগে। তো আমরা যেহেতু সরাসরি শিখতেছি, আমাদের এগুলো লাগবে না, আমরা সরাসরি শিখে ফেলবো সবকিছু। ওকে, তাহলে ইয়েস নো কোশ্চেনের ব্যাপারটা শেষ। আমরা প্রশ্ন করাও শিখে গেলাম, অ্যান্সার করাও শিখে গেলাম। তো এখানে আসলে আমরা কাউকে প্রশ্ন করতেছি না, আমরা জাস্ট এটা বর্ণনা করতেছি। অর্থাৎ আরমান আমার একটা কথা জিজ্ঞেস করছিল, সেটা আমি জাস্ট এখন বলতেছি, লিখতেছি, পুনরায় আমরা ন্যারেট করতেছি, বর্ণনা করতেছি। এটাই হচ্ছে মূলত ন্যারেশন। এই যে আমরা এই কথাটা দ্বারা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতেছি না, আমরা জাস্ট সে যে আমাকে জিজ্ঞেস করেছিল সেটাই এখন বলতেছি, যে আরমান আমারে এটা জিজ্ঞেস করছে। বুঝাতে পারছি? এখানে আমরা, আমি ইয়েস নো কোশ্চেন বলছি, এর মানে এই না যে এ- এইভাবে কি আপনি কাউকে প্রশ্ন করেন? আপনি তো এইভাবে কারোর প্রশ্ন করেন না। আপনারা আগে যেই প্রশ্নটা করছিল সেটা জাস্ট আপনি বর্ণনা করতেছেন, জাস্ট এটাই, এটাই নারেশন। তাহলে আমার একটু কমেন্ট করে জানান ইয়েস নো কোশ্চেনে আর কোনো প্রবলেম থাকবে কি না। ইয়েস নো আপনি এখন ন্যারেট করতে পারবেন কিনা, ন্যারেশনে লিখতে পারবেন কিনা, বলতে পারবেন কিনা। এখন এখানে পার্সন চেঞ্জ হইতে পারে। এখন ধরেন আরমান জিজ্ঞেস করেছিল সে ঢাকা থেকে এসেছিল না, তখন হি হবে। সি হইলে সি হবে। পার্টস মানে এখানে সাবজেক্ট চেঞ্জ হতেই পারে, ডাজন্ট ম্যাটার। আমরা আই দিছি মানে সবসময় আই তো এমনটা হবে না। এবং ব্যক্তি হইতে পারে। আরমান জিজ্ঞেস করেছিল যে রহিম কি ঢাকা থেকে এসেছিল, তার আরমান আস্কড ইফ রহিম ওয়াজ ফ্রম ঢাকা। সাবজেক্ট চেঞ্জ হতেই পারে। বুঝতে পারছি? ধরুন আমার বন্ধু জিজ্ঞেস করেছিল সে কলেজে গিয়েছিল কিনা, তাহলে মাই ফ্রেন্ড আস্কড ইফ অথবা ওয়েদার হি ওয়েন্ট টু দ্য কলেজ, বারবার ফার্স্ট ফর্ম বসাই দিলে হয়ে যাবে। এবার যাচ্ছিল কিনা, তাহলে হি ওয়াজ, হি ওয়াজ গোয়িং টু দ্য কলেজ। কন্টিনিউয়াস হলে, ফিউচার হলে হি উড গো টু দ্য কলেজ, সে কলেজে যাবে কিনা। এভাবে বিভিন্ন টেন্সে লিখবেন, লিখে বারবার আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন। বুঝতে পারছি? সিমস টু বি ভেরি হার্ড। কেন আপনার কাছে কেন হার্ড মনে হচ্ছে? আপনি জাস্ট সেন্টেন্স গুলা দেখেন, সেন্টেন্স, এই সেন্টেন্সটা দেখে কি বুঝেন নাই বলেন। আমরা যে মুখে মুখে প্র্যাকটিস করতেছি সেখানে কোনোটা না বুঝলে বলেন। এখানে আপনাকে সরাসরি শিখতে হবে, সরাসরি বলতে হবে, ঠিক আছে? সরাসরি লিখতে হবে। ধরেন আমি এখন লিখতে চাচ্ছি, আপনি এখন লিখতে পারবেন, কিন্তু পোলাপাইন যারা ন্যারেশন শিখে আসছে 10-12 বছর, তারা একটা বাক্য ন্যারেশনে লিখতে দেন, সে লিখতে পারবে না। কেন? সে আসলে প্রকৃত ন্যারেশন শেখে নাই। ধরেন আমরা এখন লিখতে পারবো, দেখেন রূপা জিজ্ঞেস করেছিল বা জানতে চেয়েছিল, জানতে চেয়েছিল সেটাও আমরা আপনাকে শেখাই দিচ্ছি, দেখেন একটু পরে দেখাবো। আমি যদি বলি রূপা জিজ্ঞেস করেছিল, অথবা আমি বলবো যে রূপা জানতে চেয়েছিল, সেক্ষেত্রে আমরা বলবো যে ওয়ান্টেড টু নো, রূপা জানতে চেয়েছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সেটা একটু পরে দেখাচ্ছি। তাহলে রূপা আক্সড, রূপা জিজ্ঞেস করেছিল। কি জিজ্ঞেস করেছিল? ধরেন আহ কি জিজ্ঞেস করেছিল?
আচ্ছা, এখানে একটা এস লাগবে। স্পেলিং আগে পরে হয়ে গেছে, ওকে। তো রূপা, ইফ অথবা ওয়েদার আপনি দুইটাই দিতে পারেন। তো রূপা কি জানতে চেয়েছিল? সে কলেজে গিয়েছিল কিনা। হি ওয়েন টু দ্য কলেজ। এই দেখেন, ইয়েস নো কোশ্চেনটা আমরা নারেট করে ফেলছি। যে রূপা জানতে চেয়েছিল সে কলেজে গিয়েছিল কিনা। এখন সে বলতে যদি প্রথমবারের মতো লিখেন, সেক্ষেত্রে আপনি ব্যক্তির নাম উল্লেখ করে দেন যে রহিম কলেজে গিয়েছিল কিনা। রূপা আক্সড ইফ রহিম ওয়েন্ট টু দ্য কলেজ। তো এই বাক্যটা তো আপনি সরাসরি শিখতে পারতেছেন, লিখতে পারতেছেন, এটার জন্য তো তো নিয়ম কারণের দরকার নেই। এখন একজন বলছেন সি, এখন রূপা তো হি কেও প্রশ্ন করতে পারে, সি কেও প্রশ্ন করতে পারে, রহিমও হইতে পারে, এবং এখানে নিপাও হইতে পারে। এটা সমস্যা নেই। বুঝছেন কিনা? তাহলে আপনি সরাসরি শিখে গেলেন। কারণ আপনি অ্যান্সার দিলেন যে আহ, এখন রহিম অ্যান্সার দিল যে হ্যাঁ সে কলেজে গিয়েছিল, তাহলে তো রহিম বলবে যে রহিম রিপ্লাইড দ্যাট, রহিম উত্তর দিল যে যে সে কলেজে গিয়েছিল, যে রহিম রিপ্লাইড দ্যাট হি ওয়েন্ট টু দ্য কলেজ। শেষ। এটা হচ্ছে উত্তর। রহিম রিপ্লাইড দ্যাট হি ওয়েন্ট টু দ্য কলেজ, যে রহিম রিপ্লাই দিয়েছিল সে কলেজে গেছে। আশা করি আমাদের কোনো প্রবলেম হবে না, ওকে। 2 নাম্বার সেন্টেন্সটা দেখেন, সে জানতে চেয়েছিল আমার কম্পিউটার আছে কিনা। এখন এখানে আর জিজ্ঞেস করেছিল বলি নাই, জানতে চেয়েছিল। তো জানতে চেয়েছিল ইংলিশ হবে ওয়ান্টেড টু নো। হি ওয়ান্টেড টু নো, সে জানতে চেয়েছিল ইফ অথবা ওয়েদার আই হ্যাড এ কম্পিউটার, আমার কম্পিউটার আছে কিনা। বুঝতে পারছি? আচ্ছা। সে জিজ্ঞেস করেছিল, আপনি আস্কড, আপনি ইনকোয়ার দিতে পারেন, হি ইনকোয়ার্ড। ইনকোয়ারি থেকে ইনকোয়ার্ড মানে জিজ্ঞেস করা। ইনকোয়ারি মানে কি? ইনকোয়ার মানে কি? কারোকে কোশ্চেন করা, জিজ্ঞেস করা, জানতে চাওয়া। তো ইনকোয়ার্ড ইফ অথবা ওয়েদার। এই যে দেখেন এখানে আমরা দিচ্ছি যে আই হ্যাড কাম বাই ট্রেন, যে আমি ট্রেনে করে এসেছি কি না। তো এই ক্ষেত্রে আপনি এটা কেইমও দিতে পারেন, হ্যাড কামও দিতে পারেন। আপনি চাইলে উভয় দিকে প্রেজেন্ট রাখতে, ফার্স্ট রাখতে পারেন, অথবা একদিকে ফার্স্ট আর দিকে ফার্স্ট পারফেক্ট রাখেন, কোনো সমস্যা নেই। 3 নাম্বার সেন্টেন্স প্যাটার্নের মাধ্যমে আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আপনি লেখার সময় যদি মনে করেন এখানে আস্কড লিখেছেন, এখানে ফার্স্ট পারফেক্ট লিখবেন, কোনো সমস্যা নেই, লিখতে পারেন। ক্লিয়ার? এটা কিভাবে বলবো স্যার? যে সে জিজ্ঞেস করেছিল হলো আস্কড দিবেন, আস্কড অথবা ইনকোয়ার্ড দিবে। বুঝতে পারছি? ব্যাস, মেসেজ হাইড করে দেন। হাইড করা লাগবে না, আপনারা একটু ইয়ে করেন। আচ্ছা ঠিক আছে, আমি অনলি হোস্ট, মেসেজ আমি দেখতে পারবো। আহ তাহসান ইসলাম, বুঝতে পারছেন? সে জিজ্ঞেস করেছিল হলে আপনি আস্কড বসাবেন, আর জানতে চেয়েছিল যেন আমরা ওয়ান্টেড টু নো বসাইছি। এটা আর কি, সিম্পল, সহজ। তো এখানে সবগুলো এক্সাম্পল পড়বেন, নতুন নতুন কিছু শিখতে পারবেন। ও আচ্ছা, ছিল কি না। এখন এই যে তার প্রশ্নটা আছে যে আমরা বলেছি এখানে আছে কি না। এখন সে বলতে চাচ্ছে যে কম্পিউটার ছিল কি না, সেটা হলে কি হবে? সেম, সেম হবে। ঠিক আছে। আসলে আপনার কাছে এখানে আছে কথাটা প্রেজেন্ট মনে হইতে পারে তাহসান, এটা প্রেজেন্ট মনে হইতে পারে, আসলে আছে কথাটা প্রেজেন্ট না, এটা পাস্ট, অতীতের কথা। কারণ জানতে চেয়েছিল, এটা ছিল মানে এখানেও ছিল, দুটা ফার্স্ট। মেন ভার্ব কাম আর কি। আই হ্যাড কাম বাই ট্রেন, মেন ভার্ব কাম, হ্যাড টু অক্সিলারি ভার্ব। তাহসান ইসলাম, ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারছেন, হ্যাঁ।
এখানে আছে বলতে আপনার কাছে প্রেজেন্ট মনে হচ্ছে না, এটা প্রেজেন্ট না, এটাও ফার্স্ট। এখানে ছিল মানে এখানেও ছিল। আমি গতকাল পার্টিতে গিয়েছি, আসলে গতকাল পার্টিতে গিয়েছি মানে গিয়েছিলাম, নট গিয়েছি। গিয়েছি মানে আসলে প্রেজেন্ট না, ফার্স্ট। গতকাল যেহেতু ফার্স্ট, গিয়েছিও ফার্স্ট। শিক্ষক সেটিকে জিজ্ঞেস করেছিল। ওকে, সো এগুলো আশা করি আপনারা বুঝে গেছেন। ইয়েস নো কোশ্চেন ব্যাপারটা শেষ। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে WH কোশ্চেন গুলা শিখবো। ধরেন সে আমাকে জিজ্ঞেস করেছিল বা সে জানতে চেয়েছিল বা সে প্রশ্ন করেছিল বা জিজ্ঞেস করেছিল। কি জিজ্ঞেস করেছিল? যে আমি তখন কি করতেছিলাম। যে আমি তখন কি করতেছিলাম, দেখেন আমরা সরাসরি নিজেরা সেন্টেন্স মেক করব। যে সে আমাকে জিজ্ঞেস করেছিল, হি আক্সড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল আহ আমি তখন কি করতেছিলাম। কি করতেছিলাম সেটা জানতে চাচ্ছে। কি করতেছিলাম, ডাব্লিউ হচ্ছে ওয়ার্ড। আমরা ওয়ার্ড বসাইলাম, এখন আর ইফ অথবা ওয়েদার দরকার নাই, যেহেতু এটার ইয়েস নো কোনো কোশ্চেন করে নাই। তো সে জানতে চেয়েছিল, সে জিজ্ঞেস করেছিল আমি তখন কি করতেছিলাম। হোয়াট আই ওয়াজ ডুইং, হোয়াট আই ওয়াজ ডুইং দেন। অবশ্যই ফুল স্টপ, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে। তাহলে সে জানতে চেয়েছিল তখন আমি কি করতেছিলাম। হি ওয়ান্টেড টু নো, অথবা হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং দেন। তখন আমি কি করতেছিলাম। সেম কোশ্চেনটা আমরা দেখি। তখন এই জন্য দেন, আপনাদেরকে কিছু বিষয় এখানে ন্যারেশনে শিখে ফেলতে হবে। সেটা হচ্ছে ন্যারেশনের, ইনডিরেক্ট ন্যারেশনে আপনি নাও বসাইতে পারবেন না, কারণ নাও শব্দটা প্রেজেন্টের সাথে এখানে আপনি লিখতে পারবেন না। এই জন্য আপনার দেন বসাইতে হবে। স্পেলিংটা খেয়াল করেন, THEN হবে, ঠিক আছে? এরকম আপনারা হেয়ার থাকলে দেয়ার বসান, তো এগুলো আপনারা একাডেমিকে পড়ে আসছেন, এই জন্য এখানে আমরা সময় নষ্ট করতেছি না। এখন সে জিজ্ঞেস করেছিল তখন আমি কি করতেছিলাম। এখন সে অথবা অন্য কিছু জিজ্ঞেস করতেছিল যে আমি, ধরেন সে আমাকে অন্য কিছু জিজ্ঞেস করেছিল যে আমি কিভাবে কাজটি করতেছিলাম বা আমি কিভাবে কাজটি করব, যে কোনো টেন্সে হতে পারে। তাহলে হাউ, কিভাবে হচ্ছে হাউ। তাহলে হাউ আই উড ডু দ্য ওয়ার্ক, যে আমি কিভাবে কাজটি করব। হাউ আই উড ডু দ্য ওয়ার্ক, সে জিজ্ঞেস করেছিল আমি কিভাবে কাজটি করব। তাহলে হি আস্কড মি হাউ আই উড ডু দ্য ওয়ার্ক। এখন সে জিজ্ঞেস করেছিল আমি কখন কলেজে যাব। দেখি সবাই সেন্টেন্সটা আমার সাথে তৈরি করে, আমরা ন্যারেশন তৈরি করতেছি। সে জিজ্ঞেস করেছিল, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কখন কলেজে যাব। ওয়েন, সাবজেক্ট চেঞ্জ করেন, সে জিজ্ঞেস করেছিল রূপা কখন কলেজে যাবে। তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল ওয়েন রূপা কলেজে যাবে, উড গো টু, দেখেন করে ফেলছি। হি আস্কড মি ওয়েন, হ্যাঁ, এই যে একজন উইল বসাই দিয়েছেন, উড বসান, উড বসান, চেঞ্জ করেন। উইল বসানো যাবে না, উড, ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স। ওয়েন রুফা উড গো টু কলেজ, হ্যাঁ মাশাল্লাহ হয়েছে। উড, যারা উড বসাইছেন হয়েছে। তাহলে আমার বলেন তো এটা কি কঠিন কিছু? আপনারা যে ন্যারেশন মানে ফ্যারেশন ফ্যারেশন, একজন বলছে যে ন্যারেশন জীবনেও করেন না, আজকে প্রথম করতেছেন, কঠিন লাগে অনেকে বলছেন। এটা কি আসলে কঠিন কিছু?
আপনারা তো লিখতে পারতেছেন, বলতেও পারবেন। তো এইভাবে সেন্টেন্স লিখতে থাকবেন নিচে। এবার ধরেন সে জিজ্ঞেস করেছিল, ধরেন আমার মা জিজ্ঞেস করছিল, চেঞ্জ করেন, সাবজেক্ট এগুলো চেঞ্জ করেন। মাই মম আস্কড মি। ধরেন আমার মা আমাকে জিজ্ঞেস করেছিল, এই তুমি আহ তুমি কেন কাজটা করতেছো? তো কেন করতেছো, ওয়াই। তো মা জিজ্ঞেস করেছিল আমি কেন কাজটা করতেছি, তাহলে মাই মম আস্কড মি ওয়াই করতেছি, ওয়াই আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, যে আমি কেন কাজটা করতেছি, ওয়াই আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। ওয়াই ইউ হবে না, আই হবে, কারণ প্রশ্নটা আমাকে করছে। হ্যাঁ, এগুলো মুখস্থ করার কিছু নাই, আপনি জাস্ট সেন্স ভাববেন, আচ্ছা কোশ্চেনটা তো আমারই করছে, তাহলে পরবর্তীতে তো সাবজেক্ট আই হবে, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। তাকে করলে হি হইতো। সো পোলাপাইনের আমি দেখছি যে একাডেমিক গুলাতে আই রে পার্সন চেঞ্জ শিখাইতে শিখাইতে, টেন্স চেঞ্জ শিখাইতে শিখাইতে, বুঝছেন, মাথা নষ্ট করে দেয়। পোলাপাইনে সকালে মুখস্থ করে, বিকালে ভুলে যায়। করতেছি বলে এম হয় না। না, এখানে ওয়াজ হবে, ওয়াজ হবে। কেন ওয়াজ হবে জানেন তো? এর ফার্স্ট, ইনডিরেক্ট নারেশন অলওয়েজ ফার্স্ট। এম দিলে হবে না, এম দিলে তো প্রেজেন্ট হয়ে যাবে। বুঝতে পারছি। আমরা এখানে এখন ন্যারেশনে আছি, অন্য জগতে আছি। আমরা এখন ন্যারেট করতেছি, সবকিছু বর্ণনা করতেছি। তাহলে দেখেন মোটামুটি হোয়াট, হাউ, ওয়েন, ওয়াই, মোটামুটি সবগুলো দিয়ে করা হয়েছে, এগুলো করবেন, পারবেন, সমস্যা নেই। আচ্ছা, অ্যান্সার কেমন হবে? অ্যান্সার তো সহজ। ধরেন আপনার সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি তখন কি করতেছিলাম, তা আমি আমি রিপ্লাই দিয়েছিলাম, বা আমি বলছিলাম যে আমি তখন পড়তেছিলাম, আমি লিখতেছিলাম, আমি টিভি দেখতেছিলাম, আমি খাচ্ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম। ইচ্ছা মতো আপনি লিখেন, আপনি লিখেন, সমস্যা নেই। উইলের ফার্স্ট উড হবে, উইলের ফার্স্ট উডে হয়। উড হচ্ছে মডাল ভার্ব, উইল হুড এগুলো মডাল ভার্ব রে বেটা। মানে নামটা কি, নজরুল ইসলাম, আচ্ছা। তো উইল উড এগুলো মডাল ভার্ব। মডাল ভার্ব আবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে, বলেন। প্রশ্ন করছেন, সমস্যা নেই। ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে কিসের? ভার্ব হইলে। উইল উড এগুলো তো ভার্ব না, এগুলো অক্সিলারি ভার্ব, এগুলো মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। মাস্ট, মাস্ট আপনি এখানে ফার্স্ট টেন্সে ব্যবহার করতে পারবেন না, মাস্ট গুলোতে হ্যাড টু ব্যবহার করতে পারবেন। মাস্টের ফার্স্ট ফর্ম হিসেবে হ্যাড টু ব্যবহার করা যায়, তো সেক্ষেত্রে আপনি হ্যাড টু ব্যবহার করেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে রিপ্লাইর ক্ষেত্রে আপনি আমরা ইনডিরেক্ট নারেশনে ডিরেক্ট নারেশনে একটা জিনিস শেখাবো। আহ, আচ্ছা, এখানেই দেখেন, জাস্ট আপনি বলবেন যে আই আই স্যাড, যে আই স্যাড দ্যাট, আমি বলেছি, আমি উত্তর, বা আমি বলেছি, আমি উত্তর দিয়েছিলাম যে আই স্যাড দ্যাট, আমি বলেছিলাম যে আপনি কি করতেছিলেন, ধরেন জাস্ট আই ওয়াজ রাইটিং, আমি লিখতেছিলাম। আই স্যাড দ্যাট আই ওয়াজ রাইটিং, মানে এটা সিম্পল। ওই আই রিপ্লাইড দ্যাট যেমনটা, আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ রাইটিং, আই স্যাড দ্যাট আই ওয়াজ রাইটিং। এখন যদি আপনি বলতেছেন আমি তাকে বলেছিলাম, তাহলে আই স্যাড টু হিম, আই স্যাড টু হিম, যদি উল্লেখ করতে চান আর কি। মাস্টের সাথে মাইটের কোনো সম্পর্ক নেই, মাইট আলাদা ব্যাপার। মাস্টের ফার্স্ট ফর্ম হিসেবে হ্যাড টু ব্যবহার করতে পারেন আব্দুল্লাহ আল মামুন। মাইট হচ্ছে মেই থেকে আসে, মেই থেকে মাইট। টোল্ড দিতে পারবেন, টোল্ড দিলে আর টু দেওয়া দরকার নেই, পার্থক্য দেখাই দিচ্ছি। আপনি যদি এখানে টোল্ড দেন, তাহলে আই টোল্ড হিম। স্যাডটা বেশি ব্যবহার হয়, নিউজ পেপার গুলোতে দেখবেন স্যাড, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা স্যাড,
স্যাডটাই বেশি ব্যবহার হয়, ঠিক আছে। টোল্ডও দিতে পারেন, তাহলে আই টোল্ড হিম আই ওয়াজ রাইটিং, আমি তাকে বলছিলাম। তো প্রত্যেকের অ্যান্সার দেন। ধরেন এখানে সে জিজ্ঞেস করেছিল আমি কিভাবে কাজটা করব, তো আপনি বলবেন যে হ্যাঁ, আই স্যাড দ্যাট, আমি বলেছিলাম যে আমি এইভাবে কাজটা করব। কখন যাবেন অ্যান্সার দিয়ে দেন। ডু আই, এটা ডিফারেন্ট কেস। টোল্ড এর সাথে টু বসে না, আপনি প্র্যাকটিস করে করে শিখে যান। কিছু কিছু ব্যাপার আছে এগুলোর সাথে টু লাগে, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট। যেমন টক, টক টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট। লিসেন টু, আম লিসনিং টু, লিসেন দিলে যেমন টু দিতে হয়। ওকে, এখন বুঝছেন কিনা বলেন। প্রথম এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা WH কোশ্চেন গুলো শিখলাম, যে WH কোশ্চেন গুলো ইনডিরেক্ট নারেশনে কিভাবে বর্ণনা করতে হয়। ন্যারেশনে প্রশ্ন করলে, নজরুল ইসলাম, ন্যারেশনে প্রশ্ন করলে অক্সিলারি ভার্ব আগে বসে না কেন? ন্যারেশনে তো কেউ কোশ্চেন করতেছে না নজরুল ইসলাম। ন্যারেশনে তো আমরা কোশ্চেন করতেছি না, কই কোশ্চেন করছি দেখেন তো। আমি বললাম যে সে জিজ্ঞেস করেছিল যে আমি তখন কি করতেছিলাম, এটা তো আমি কোশ্চেন করি নাই বা সেও প্রশ্ন করে নাই, আমি তো জাস্ট বর্ণনা করতেছি যে সে আমাকে তখন কি প্রশ্ন করছিল, সেটা আমি এখন বর্ণনা করতেছি। আর বর্ণনা তো অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। বুঝছেন নজরুল ইসলাম, বলেন বুঝছেন? কোশ্চেন করলে তখন সেটা অক্সিলারি ভার্ব সামনে আসতো, আমরা এখানে কোশ্চেন তো করি নাই, আমরা তো বর্ণনা করছি। বুঝতে পারছি। ওকে, এই জন্য প্রথমে দুইটা টিপস দিয়েই কিন্তু শুরু করছিলাম, মনে আছে? আমি জানি এই কোশ্চেনগুলো ফলাফল করবে। এই জন্য প্রথমে দুইটা টিপস কিন্তু সেটাই ছিল যে ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। কেন হয় সেটাও বলছিলাম, যেহেতু এটা বর্ণনা করে। আবার এটাও বলছিলাম ইনডিরেক্ট ন্যারেশন ফার্স্ট টেন্সে হয়। এটাই ছিল আমাদের মূল থিম, এই থিমের উপর আমরা আগাইছি। মাই টিচার আস্কড মি, আমার শিক্ষক আমাকে জিজ্ঞেস করেছিল ওয়াই আই ওয়াজ প্লেইং ফুটবল, কেন আমি ফুটবল খেলতেছিলাম। ঠিক আছে। তো হ্যাঁ, হবে, সমস্যা নেই। ওকে, তো যদি আপনি ইন্টারগেটিভ গুলো বুঝে যান, যদি আপনি ইন্টারগেটিভ গুলো বুঝে যান, তাহলে আর বাকিগুলো সমস্যা নেই। এখন আমরা চলে যাচ্ছি ইম্পারেটিভে। ইম্পারেটিভে দুই ধরনের ইম্পারেটিভ থাকে সাধারণত। একটা হচ্ছে লেটস, আর একটা হচ্ছে সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়। এই দুই ধরনের ইম্পারেটিভ থাকে। তো প্রথমে আমরা লেট যুক্ত ব্যাপারগুলো একটু দেখি। লেট যুক্ত যে ইম্পারেটিভ গুলো হবে, আপনি প্রথমে, আমি একটা বোঝার জন্য একটা বাক্য দিই, দেখেন। লেট মি কাম ইন, স্যাড হি, এটা হচ্ছে ডিরেক্ট নারেশন। তিনি বললেন, তিনি কি বললেন? আমাকে ভিতরে আসতে দাও। আচ্ছা সবাই আমাকে বলেন তো, এখানে সেন্সটা বুঝেন। জাস্ট সেন্স বোঝার জন্য দিছি, যদিও এটার সাথে এটার কানেক্ট আমরা করব না। আমাকে ভেতরে আসতে দাও, তার মানে তিনি এখানে একটা অনুরোধ করেছেন, মানে রিকোয়েস্ট করেছেন। তিনি কি করেছেন? রিকোয়েস্ট করেছেন। ওকে, ভালো। তো আমরা যদি এটার বর্ণনা করি, আমরা কিভাবে বর্ণনা করব? আমরা বলবো যে তিনি ভেতরে আসার জন্য অনুমতি চেয়েছিলেন, বা তিনি ভেতরে আসার জন্য অনুরোধ করেছিলেন, তাই না? আমাকে ভেতরে আসতে দাও মানে কি? কিভাবে বর্ণনা করব? আমাকে ভিতরে আসতে দাও কিভাবে বর্ণনা করব? যে তিনি ভিতরে আসার জন্য অনুমতি চেয়েছিলেন। বুঝতে পারছি, তিনি কাজটি করার জন্য অনুমতি চেয়েছিলেন।
বা অনুরোধ করেছিলেন। বললাম যে তিনি গান শোনার জন্য অনুরোধ করেছিলেন, তিনি রান্না করার জন্য অনুরোধ করেছিলেন, তিনি বাইরে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, এইভাবে তো আমরা বর্ণনা করব। তাহলে তিনি অনুরোধ করেছিলেন মানে হি রিকোয়েস্টেড, তিনি রিকোয়েস্ট করেছিলেন। কি রিকোয়েস্ট করেছিলেন সেটা আমরা দ্যাট দিয়ে বলবো। হি রিকোয়েস্টেড দ্যাট, জাস্ট আমরা এখানে একটা মাইট বসাবো। হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট কাম ইন, অর্থাৎ তিনি ভেতরে আসার অনুরোধ করেছিলেন। আমি যদি বলি তিনি মুভি দেখার অনুরোধ করেছিলেন, তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট ওয়াচ মুভি। আমি যদি বলি তিনি বাইরে যাওয়ার অনুরোধ করেছিলেন, ঠিক আছে। লেট মি নো, আমাকে জানতে দাও। তার মানে তিনি আমি জানার অনুরোধ করেছিলাম, আই রিকোয়েস্টেড দ্যাট, ঠিক আছে। আই মাইট নো, সিম্পল। মাইটটা আপনি নিয়ে আসবেন এখানে, ঠিক আছে। এটা আপনি প্র্যাকটিস করে করে শিখে যাবেন। আমি সাধারণত আপনাদেরকে নিয়ম কানুন শেখাতে চাচ্ছি না ক্লাসে। আপনি যেটা করবেন এই সেন্টেন্সটা ফলো করে আপনি আরো 10টা সেন্টেন্স মেক করবেন, বলবেন। বুঝতে পারছি। আমি কিন্তু ক্লাসের শুরু থেকে দেখেন এখনো নিয়ম কানুন কিছু বলতে চাচ্ছি না। তো সাধারণত ন্যারেশনের ক্লাসে যখন আপনারা কোথাও করতে যান, আপনাদেরকে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, এই সেই এগুলা করে করে মাথা নষ্ট করে দেয়। আমি কিন্তু এখনো একটা বারও বলি নাই কোনটা রিপোর্টিং ভার্ব কোনটা রিপোর্টিং স্পিচ। বলছিলাম বলেন, ন্যারেশন প্রায় শেষের দিকে, এখনো কিন্তু আপনারা চেনাই নাই কোনটা রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচ। চেনাইছি? কিন্তু আপনারা যারা এর আগে ন্যারেশন শিখছেন, আপনাদেরকে প্রথম ধাপেই এটা শেখানো হয়েছে, এটা রিপোর্টিং ভার্ব এটা রিপোর্টিং স্পিচ। শেখানো হয়েছে না? দেখি কমেন্ট করেন তো। শেখানো হয়েছিল এভরিওয়ান? হাবিবুর রহমান বলছেন জি। যারা স্কুল কলেজে শিখে আসছেন বলেন না, এগুলো পড়ছিলেন কিনা? রিপোর্টিং বা রিপোর্টিং স্পিচ এগুলো পড়ছিলেন কিনা? মোহাম্মদ আনোয়ার, আচ্ছা ইয়েস, আনোয়ার শিখছেন। বাকিরা শিখেন নাই মনে হয়, বাকিদের মনে হয় স্কুল কলেজে ন্যারেশন পড়ায় নাই নাকি? বলছেন ন্যারেশন আগে পড়ি নাই, এখন বুঝতে পেরেছি ন্যারেশন হচ্ছে নিজেকে বেশি সময়কে নিয়ে। হ্যাঁ, দা প্যারা, হ্যাঁ। অনেক মুখস্থ করছেন, এই তো অনেক মুখস্থ করছেন। এই তো, মাই ফ্রেন্ড রিকোয়েস্ট মি দ্যাট আই মাইট গিভ হিম দ্য প্যান। আচ্ছা, আমরা আসতেছি। অর্থাৎ আপনার একটা ছিল যে আপনি মিনিং দেখেন, মিনিং ঠিক থাকলে এগুলো ঠিক থাকবে। স্ট্রাকচার আর মিনিং ঠিক থাকলে ঠিক থাকবে, সমস্যা নেই। বুঝতে পারছি। অর্থাৎ আপনার বন্ধু আপনাকে অনুরোধ করছিল যেন কি, অর্থাৎ বাক্যটা এরকম যে আমাকে কলম দাও। আপনার বন্ধু আপনাকে বললো যে আমাকে কলম দাও। এখন সাধারণত আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাকে কলম দাও সেটা আপনি লেট দিয়ে বলেন না। লেট দিয়ে আমরা কোনগুলা বলি আমরা একটু পরে মূলত ইম্পারেটিভটা দেখবো, ঠিক আছে, ইম্পারেটিভটা দেখবো। এখন আমরা শুধু লেটটা দেখি। লেট দিয়ে আপনি সাধারণত অনুমতি চান, যেমন আমাকে আসতে দাও, আমাকে কলম দাও, এটা কিন্তু আপনি লেট দিয়ে বলেন না। আপনি বলেন যে গিভ মি দ্য ফ্যান, আমাকে কলমটা দাও। তো সেটা কিন্তু সাধারণ ইম্পারেটিভ, সেটা লেটের মধ্যে পড়ে না। লেট দিয়ে আসলে আমরা অনুমতি চাই, অনুমতি চাওয়া, কারো কাছে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা লেটটা ব্যবহার করি। যে আসতে দাও, যাইতে দাও, খাইতে দাও, মানে অনুমতি চাওয়ার জন্য আমরা লেটটা ব্যবহার করি। বুঝতে পারছি। আপনি নিজের ক্ষেত্রে অনুমতি চাইতে পারেন, অন্যের ক্ষেত্রে অনুমতি চাইতে পারেন। যে আপনি বলতে পারেন তাকে যেতে দাও, তাকে আসতে দাও। এই যে একটা অনুমতি চাচ্ছেন, একটা রিকোয়েস্ট করতেছেন, অনুমতি চাচ্ছেন, ওই ক্ষেত্রে আমরা লেটটা ব্যবহার করি। বুঝতে পারছি। তো আরেকটু মনোযোগ দিয়ে করেন, একটু সামনে গেলেই আপনার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আপনি লেটটা ভালো করে বুঝেন। তো ওই ক্ষেত্রে আমাদের বাক্যগুলো এরকম,
যে তিনি ভিতরে আসার জন্য অনুরোধ করেছিলেন। এখন এটার আরো দুইভাবে লেখা যায়, সেম মিনিং। যেমন ধরেন, হি রিকোয়েস্ট দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। আপনি যদি এখন উল্লেখ করে দিতে চান বি অ্যালাউড টু, আপনি এই ফ্রেজটা ইউজ করতে পারেন, মানে আরো স্পেসিফিক ভাবে লিখার লিখার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। যদি বলেন যে শুধু মাইট দিলে একটু কনফিউশন লাগতেছে, না, আপনি বলতে পারেন মাইট বি অ্যালাউড। হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। ধরেন সে বললো যে আমাকে মুভি দেখতে দাও, তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ওয়াচ মুভি। সেম মিনিং। হ্যাঁ, 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 অর্থাৎ এটা প্যাসিভের মধ্যে একটু চলে যাচ্ছে। মাইট বি অ্যালাউড, সেম মিনিং। এরপরে আসেন, আপনি যদি বলেন যে না আমি এত ঝামেলা করব না, তাহলে আপনার জন্য আমার আরেকটা সলিউশন আছে, সেটা হচ্ছে 3 নম্বর সেন্টেন্সটা, যে হি রিকোয়েস্টেড, আপনি জাস্ট টু দিবেন, টু লেট হিম কাম ইন। সেম মিনিং, যে তিনি ভেতরে আসার অনুরোধ করেছিলেন। হি রিকোয়েস্টেড টু লেট হিম, অর্থাৎ আপনি এখন লেটটা রেখে দিচ্ছেন, লেটের আগে শুধু একটা টু দিচ্ছেন, ব্যাস খেলা শেষ। হি রিকোয়েস্টেড টু লেট হিম কাম ইন। এখন ধরেন হি রিকোয়েস্টেড টু লেট হিম ওয়াচ মুভি, হি রিকোয়েস্টেড টু লেট হিম গো দেয়ার। ঠিক আছে? ক্লিয়ার? এখন যার কাছে যেটা ভালো লাগে, আপনি চাইলে তিনোটাই প্র্যাকটিস করতে পারেন, আপনি চাইলে 3 নাম্বারটাকে চুজ করতে পারেন। এটা আপনার জন্য একদম ইজি হবে, মিনিং কিন্তু সেম। এখন যারা তিনোটা শিখবেন তারা রাইটিং এ ভালো করবেন, কারণ প্রতিটা টপিক তো আপনার রাইটিং এ লাগবে। কারণ একজনে এটা লিখলো আরেকজনে এটা লিখলো, তো এটার মধ্যে একটু সেন্টেন্সটা ভালো দেখাচ্ছে, একটু প্যারাফ্রেজিংটা বেশি হচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, আসেন আমরা মূল পয়েন্টটা ধরাই। এই যে 3টা বাক্য কিভাবে আসলো সেটা বোঝার জন্যই আমরা মূলত উপরে সেন্টেন্সটা দিয়েছি, রাইট? উপরে সেন্টেন্সটা দিলাম কেন? যে এই 3টা বাক্যের আসলে মূল উৎপত্তি কোথায়, কিভাবে আসলো, কোথায় থেকে আসলো, সেটার জন্য। আমরা কিন্তু এখানে কি শিখতেছি না, রূপান্তর শিখতেছি না। রূপান্তর শিখতেছি? রূপান্তর শিখতেছি না। তো আমরা হচ্ছে এটা সরাসরি প্র্যাকটিস করে করে শিখবো। ওকে? আচ্ছা। এবার আরেকটা আসেন, লেটস। লেট তো শেষ, লেটস, লেটাস, লেটস। লেটস মানে হচ্ছে আসলে প্রস্তাব দেই, লেটস দিয়ে আমরা প্রস্তাব দেই, যেমন লেটস গো, চলো যাই। এখানে আমরা প্রস্তাব দিচ্ছি, প্রস্তাব দিচ্ছি, ঠিক আছে? কিন্তু লেটের পরে আমরা যদি অবজেক্ট বসাই, যেমন লেট মম কুক, লেট হিম গো, এখানে কিন্তু আমরা অনুরোধ করতেছি, অনুমতি চাচ্ছি। লেট হিম গো, তাকে যেতে দাও, লেট মি গো, তাকে যেতে দাও। এরকম সেন্টেন্স গুলাতে আমরা কি করতেছি, কি করতেছি বলেন? অনুরোধ করতেছি, যে অনুমতি চাচ্ছি। বাট লেটস, লেটাস, এগুলোর ক্ষেত্রে আমরা আসলে প্রস্তাব দিচ্ছি। আপনি ধরেন বন্ধুরা মিলে বসলেন, একজন বললেন যে লেটস ওয়াচ আ মুভি, চলো একটা মুভি দেখি, তাহলে আপনি এখানে প্রস্তাব দিলেন। এই জন্য আমরা এখানে বলবো প্রপোজড। ধরেন আপনার বন্ধু আপনাকে বলল যে লেটস ওয়াচ আ মুভি, আপনার কয়েকজন মিলে বসে আছেন, সে বললো যে লেটস ওয়াচ আ মুভি, চলো একটা মুভি দেখি। তাহলে মাই ফ্রেন্ড প্রপোজ, প্রপোজড, আমার বন্ধু প্রস্তাব দিয়েছিল, যে কি প্রস্তাব দিয়েছিল? এখানে লাগবে একটা শুড। আগে ছিল মাইট, এখন লাগবে একটা শুড। প্র্যাকটিস করে করে শিখে যাব, প্যারা নেওয়ার কোনো দরকার নেই। ওকে? সো মাই ফ্রেন্ড প্রপোজ দ্যাট উই শুড ওয়াচ আ মুভি, মানে আমাদের একটা মুভি দেখা উচিত, মানে লেটস ওয়াচ আ মুভি, চলো একটা মুভি দেখি। তো এখন আপনি এই বাক্যটারে ফলো করে আরো 10টা বাক্য লিখবেন। ধরেন মাই ফ্রেন্ড প্রপোজ দ্যাট উই শুড স্টাডি, উই শুড স্টাডি, উই শুড ডু দ্য ওয়ার্ক, উই শুড গো টু দ্য কলেজ। প্রথমটা ঠিক থাকবে, প্রপোজ দ্যাট। ওকে? এখন আপনাদেরকে বলছে, যদি অন্য ক্ষেত্রে হয় সাবজেক্ট চেঞ্জ হতে পারে। যেমন ধরেন সে বলছে যে হি প্রপোজ টু হার ফ্রেন্ডস,
সো এখানে হার হবে না, তাহলে এখানে আমরা শি দিই। শি প্রপোজ টু হার ফ্রেন্ডস, সে তার বান্ধবীদেরকে বা সে তার বন্ধুদেরকে প্রস্তাব দিয়েছিল যে দে শুড গো, তাদের যাওয়া উচিত। এখন আপনার বন্ধু যেহেতু আপনাদেরকে প্রস্তাব দিছে, এই জন্য উই বসাইছেন। তো তার বন্ধু যেহেতু তার বন্ধুদেরকে প্রস্তাব দিছে, আপনি যদি এখানে উই বসান, তাহলে দেখেন মিনিংটা কিন্তু ঠিক হয় না। হয় আমি আপনাকে একটু ল্যাঙ্গুয়েজটা বুঝাই। আমি যদি বলি শি প্রপোজ টু হার ফ্রেন্ডস দ্যাট উই শুড গো, কি হইলো ব্যাপার? সে তার বন্ধুদের প্রস্তাব দিয়েছে যে আমাদের যাওয়া উচিত। বলেন তো, সে তার বন্ধুদের প্রস্তাব দিয়েছে আমাদের যাওয়া উচিত নাকি তাদের যাওয়া উচিত, কোনটা? ক্লিয়ার? ওকে, শি প্রপোজ টু হার ফ্রেন্ডস দ্যাট দে শুড গো। তো ইম্পারেটিভে এই দুটোই একটু প্যারা ছিল, আসলে প্যারা না। আপনি বাসায় একটু প্র্যাকটিস করলে দেখবেন এটা সহজ। লেট এবং লেটস এই দুইটা। ওকে, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করেন, দেন হচ্ছে আমরা সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স, তো সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। লেট এবং লেটস তো আমাদের শেষ। যেমন আমি যদি বললাম যে এই কাজটা কর, এই কাজটা কর, তাহলে ডু দ্য ওয়ার্ক, মানে কাজটা করো, ডু দ্য ওয়ার্ক। ওকে, ভালো। বাট যখন আমরা ন্যারেট করব তখন আমরা কিভাবে লিখবো খেয়াল করেন। আপনার কাজটা কে করতে বলছে? ধরুন আপনার মা বলছে, তো আপনি বলবেন যে মাই মম, আমার মা বলছে। কি বলছে? কাজটা করার জন্য বলছে। আমার মা আমাকে কাজটা করার জন্য বলছে। ভালো। বলছে মানে বলেছিল। তো মা কি রিকোয়েস্ট করছে? ইম্পারেটিভ। নাকি অর্ডার করছে? হতে পারে আপনার মা আপনাকে কাজটা করার জন্য অর্ডার করছে, তো আপনি বলবেন যে মাই মম অর্ডারড মি। মাই মম অর্ডারড মি, আমার মা আমাকে আদেশ করেছিল কাজটা করার জন্য, টু ডু দ্য ওয়ার্ক। শেষ। একদম সিম্পল, দেখেন। মাই মম অর্ডারড মি টু ডু দ্য ওয়ার্ক, মাই মম অর্ডারড মি টু ক্লিন দ্য রুম, মাই মম অর্ডারড মি টু কুক রাইস। এবার আপনি যদি বলেন যে না, আমার মামাকে অনুরোধ করছে, তাহলে মাই মম রিকোয়েস্টেড মি, মাই মম রিকোয়েস্টেড মি টু ডু দ্য ওয়ার্ক, রাইট? ইম্পারেটিভ একদম সহজ পোলাপাইন, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। ডিড কেন হবে এখানে? টু না কি এখানে? টু, টু এর পরে বারের বেস ফর্ম, এটা ইম্পারেটিভ বসছে, ইম্পারেটিভ। আপনি যদি বলেন যে আমার মা আমাকে কাজটা করা না করার জন্য অর্ডার করেছে, তো সেক্ষেত্রে আপনি একটা ইম্পারেটিভ একটা নট বসাবেন, নট। মাই মম অর্ডার্ড মি নট টু, নট টু ডু দ্য ওয়ার্ক, আমার মা কাজটা না করার জন্য আদেশ করেছে। আর আপনি যদি আরেকটু চালাক হন, তাহলে আমি চালাকিটা শিখাই দিচ্ছি। কারণ আপনার মা আপনাকে কাজটি করার জন্য নিষেধ করেছে, তো নিষেধ করলে আপনি নিষেধের ওয়ার্ড, নিষেধের ওয়ার্ডটা কি বলেন তো দেখি? ফরবেইড, বলেন ফরবেইড, ফরবেইড মি। মাই মম ফরবেইড মি টু ডু দ্য ওয়ার্ক, মা আমাকে কাজটা করতে নিষেধ করেছিল। তাহলে ইম্পারেটিভ কিন্তু একদম সহজ, কোনো প্যারা নাই, জাস্ট টু দিয়ে বলে দিবেন ব্যাস, টু দিয়ে। আর নেগেটিভ করতে চাইলে এই যে ইনফিনিটিভের আগে টু বসাইবেন, এই যে নট, নট টু। আর যদি আপনি সরাসরি নেগেটিভ ওয়ার্ডটা বসাই দেন, সেক্ষেত্রে টু এর আগে নট দেওয়ার দরকার নাই। একজন কমেন্ট করেছে মাই টিচার অর্ডার টু রিড দ্য টপিক, হ্যাঁ হয়ে গেছে, এটা ইম্পারেটিভ। ধরুন আপনার মা আপনাকে বলবো যে ডোন্ট ওয়াচ আ মুভি, আপনি বলেন যে ওকে, মাই মম ফরবিড মি টু ওয়াচ আ মুভি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেন্টেন্স। আর আপনি যদি এভাবে লিখতে চান লিখতে পারেন মাই মম রিকোয়েস্টেড মি নট টু ওয়াচ আ মুভি, অথবা মাই মম অর্ডার্ড মি নট টু ওয়াচ আ মুভি। আমি কিন্তু সবভাবে দেখাই দিচ্ছি, যে কোনো ভাবে বলতে পারেন লিখতে পারেন, সমস্যা নেই। সর্বশেষ একটা অ্যাডভান্স দেখাচ্ছি। দেখেন, could you give me a cup of tea? আপনার কাছে মনে হইতে পারে এখানে কোশ্চেন করছে। হ্যাঁ, কোশ্চেন করছে, ভালো কথা। কিন্তু
এই ধরনের কোশ্চেন গুলা আসলে রিকোয়েস্ট করে, এটা আসলে কোশ্চেন বলতে রিকোয়েস্ট করে যে কুড ইউ গিভ মি এক কাপ টি, আপনি কি আমাকে এক কাপ কফি দিতে পারেন, এক কাপ চা দিতে পারেন। রিকোয়েস্ট করছে। তো আপনি যখন এটা ন্যারেট করতে যাবেন তখন আপনাকে বলতে হবে যে আই রিকোয়েস্টেড হার অথবা আই রিকোয়েস্টেড হিম, আমি তাকে অনুরোধ করেছিলাম টু গিভ মি আ কাপ অফ টি। তখন আপনাকে এভাবে ন্যারেট করতে হবে এটা। এটাতে কিন্তু আপনি ইফ অথবা ওয়েদার দিয়ে বলতে পারবেন না। রিজন হচ্ছে এটা ইয়েস নো কোশ্চেন নয়, এটা একটা রিকোয়েস্ট। এটা কি সবাই বুঝছেন? একটু কমেন্ট করেন। কুড ইউ গিভ মি আ কাপ অফ টি, এটা কিন্তু রিকোয়েস্ট, এটা কোনো ইয়েস নো কোশ্চেন না। এটা যেহেতু ইয়েস নো কোশ্চেন না, তখন আপনাকে এটা এভাবে লিখতে হবে যে আই রিকোয়েস্টেড হার, আই রিকোয়েস্টেড হিম, আমি তাকে অনুরোধ করেছিলাম টু গিভ মি, দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আপনি আ কাপ অফ টি, এক গ্লাস অফ ওয়াটার ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। তো একইভাবে আপনি হয়তো কাউকে অনুরোধ করেছিলেন যে জানালাটা খোলার জন্য অনুরোধ করেছিলেন, তো লিখার সময় বলবেন যে আই রিকোয়েস্টেড হার, আই রিকোয়েস্টেড হিম টু টু ওপেন দ্য উইন্ডো, টু ওপেন দ্য ডোর। তখন এগুলো এইভাবে ন্যারেট করতে হবে, বর্ণনা করতে হবে। ওকে, তো ইম্পারেটিভের খেলা শেষ। এবার আমরা চলে যাচ্ছি অবটেইটিভ, মানে যে আশীর্বাদ করব কিভাবে। আপনার মা ধরেন দোয়া করছে যে আপনি জীবনে সুখী হন, দোয়া করছে যে বাবা তুমি জীবনে সুখী হও। তাহলে মাই মাদার উইশড দ্যাট, মা দোয়া করেছে, তো পেয়ার দ্যাট প্রার্থনা করেছে, আই মাইট বি হ্যাপি ইন লাইফ। জাস্ট একটা মাইট নিয়ে আসবেন। ওর লেটের ক্ষেত্রে যেমন আমরা মাইট নিয়ে আসছি, এখানে অপারেটিভ এখন মাইট নিয়ে আসবেন, জাস্ট এটাই। আই মাইট বি হ্যাপি ইন লাইফ। এখানে বি কেন হয়েছে? যে হ্যাপি যেহেতু অ্যাডজেক্টিভ, এই জন্য। বি অর্থ হওয়া, বি হ্যাপি মানে সুখী হওয়া। তো আমি যেন জীবনে সুখী হই, আই মাইট বি হ্যাপি ইন লাইফ। তো আমি, আপনারা জাস্ট এটা চেঞ্জ করবেন, এটা আমি একটু দেখাই। সহজ, ন্যারেশনের মতো সহজ কিছু নাই। তা আপনার মা ধরেন দোয়া করছিল আপনি যেন ধরেন পরীক্ষায় পাশ করেন, তাহলে আই মাইট পাস ইন দ্য এক্সাম। তখন আর বি দিতে হবে না, আই মাইট বি পাস বলা দরকার নেই, আই মাইট পাস ইন দ্য এক্সাম। আর ধর আমার মা দোয়া করেছিল আমি যেন আপনি কি করতে পারেন, আপনি যেন বিদেশ যাইতে পারেন, দোয়া করছে আপনি যেন বিদেশ যাইতে পারেন, আই মাইট গো অ্যাব্রোড। ঠিক আছে? তো জাস্ট এখানে আপনি যেই দোয়াটা করছে ওই বার্বটা বসাই দিবেন, মাইটের পরে বার্বের বেস ফর্ম বসাবেন, ব্যাস। কারণ মডেল বার্বের পরে বার্বের বেস ফর্ম হয়। বুঝছেন ব্যাপারটা? উইশ অথবা পেয়ার। ওকে, এটা অপারেটিভ, একদম সিম্পল। এখন এটারে ফলো করে করে আপনারা 10টা 12টা সেন্টেন্স মেক করবেন, লিখবেন, হয়ে যাবে। এবার আসেন এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে এই জায়গায় আপনি যেটা হবেন, ধরেন আপনি হয়তো দুঃখ প্রকাশ করলেন, আপনি হয়তো আনন্দ প্রকাশ করলেন, আপনি হয়তো বিস্ময় প্রকাশ করলেন, মানে বিস্ময় প্রকাশ করলেন। আপনি সেটা আসলে প্রকাশ করেছেন মানে এক্সক্লেম, এক্সক্লেমড উইথ, কিভাবে প্রকাশ করেছেন? ওয়ান্ডার, বিস্ময়ের সাথে প্রকাশ করেছেন। আই এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, আই এক্সক্লেমড উইথ সরো, আমি দুঃখের সাথে প্রকাশ করেছি। আই এক্সক্লেমড উইথ জয়, আমি আনন্দের সাথে বলতেছি, আনন্দের সাথে প্রকাশ করেছি যে। আপনি বললেন যে কি বললেন? হোয়াট আ বিউটিফুল গার্ল, তো আপনি এটা আসলে বিস্ময় প্রকাশ করলেন। তাহলে আই এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, সাবজেক্ট নিয়ে আসতে হবে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, শি ওয়াজ এ বিউটিফুল গার্ল। I exclaimed with wonder that she was a beautiful girl. আমি বললাম যে I exclaimed wonder that it was a beautiful place. It was a, ঠিক আছে? ইচ্ছা মতো আপনি বলতে পারবেন, সমস্যা নেই। জাস্ট এটা মনে রাখেন, এখানে ওয়ান্ডারের জায়গায় জয়, সরো এগুলো বসাইতে পারেন, সমস্যা নেই। সো এভাবে আপনি আরো কিছু সেন্টেন্স মেক করবেন, মুখে মুখে বলবেন, খাতায় লিখবেন। একসাথে রিডিং হবে, রাইটিং হবে, স্পিকিংটাও হবে। এই ছিল ইনডিরেক্ট ন্যারেশন। এখন বলেন ইনডিরেক্ট ন্যারেশন সম্পর্কে আপনি কি জানলেন? আপনারা একাডেমিক অ্যাডমিশন, ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে অবশ্য ন্যারেশন শিখাবে না, বা বিভিন্ন জায়গায় আপনারা পড়ে আসছেন, আবার আজকেও আপনারা ন্যারেশন পড়েছেন।
দেখি আপনারা একটা রিভিউ দেন। আমাদের নারেশন শেষ, এরপরে ডিরেক্ট নারেশনে আলোচনা করার মতো কিছু নাই, জাস্ট দেখাই দিব। দেখি মিউট খুলে কথা বলতেছে। হ্যাঁ, ডেসক্রাইব সামথিং ইজ এ নারেশন। তো আপনি যাই কিছু বর্ণনা করেন সেটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এটাই হচ্ছে এখানকার খেলা, মূল খেলাটা এটাই। আপনি ইন্টারগেটিভে বর্ণনা করলেও অ্যাসার্টিভ হবে, ইম্পারেটিভে বর্ণনা করলেও অ্যাসার্টিভ হবে, এক্সক্লেমেটরি বর্ণনা করলেও অ্যাসার্টিভ হবে, যাই বর্ণনা করেন অ্যাসার্টিভ হবে, যাই বর্ণনা করেন ফার্স্ট টেন্সে হবে। দুইটা টিক্স মনে রাখলেই হচ্ছে, যাই লিখবেন অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবেন, যাই লিখবেন ফার্স্ট টেন্সে লিখবেন, তাহলে ন্যারেশনে আর ভুল হবে না। বুঝতে পারছি? শুধু ফার্স্ট টেন্স হয় কেন? আগের কথা এখন বলতেছেন, অতীতের কথা এখন বলে সেটা ফার্স্ট টেন্সেই হবে, সেটা প্রেজেন্টে হবে বলেন? আপনার মা আপনাকে সকালে একটা কথা বলছে, আর আপনি সেটা এখন বর্ণনা করতেছেন, সেটা আপনি প্রেজেন্টে বর্ণনা করতে পারবেন? কথা তো অলরেডি ফার্স্ট হয়ে গেছে, বুঝতে পারছি। আচ্ছা আসেন, ডিরেক্ট নারেশনটা আসলে কি? আমরা এতক্ষণ ইনডিরেক্ট শিখছি, ডিরেক্ট আসলে কিছুই না। ডিরেক্ট হচ্ছে স্পিকার যেটা বলছে আপনি সেটা হুবহুব বলবেন, এটাই ডিরেক্ট। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যেটা বলছে আপনি হুবহুব সেটাই লিখবেন, সেটাই বলবেন। ও সেটা আপনি ইনভার্টেড কমার ভিতরেই লিখবেন, ব্যাস, এটাই। বুঝতে পারছি। ধরেন আপনার মা আপনাকে সকালে বলল, কি বলল, যে রহিম কাজটা করো, রহিম বাজারে যাও, বাজার থেকে মাছ কিনে আনো, যে যে যেটা আপনার বললো। আপনার মা আপনাকে বললো যে ডু দা ওয়ার্ক। এই যে এটা ইনভার্টেড কমার ভিতরে আপনি সরাসরি লিখে দিবেন, ডু দা ওয়ার্ক। এটার কোনো চেঞ্জ হবে না। তো ডু দা ওয়ার্ক কাজটা কে বলছে, কথাটা কে বলছে? আপনার মা বলছে, তাহলে আপনি বলবেন যে মাই মম। আহ আপনাকে যদি অতীতে বলছে তাহলে আপনি বলেন ওকে স্যাড, মাই মম স্যাড টু মি, একটা কমা দিবেন, খেলা শেষ। মাই মম স্যাড টু মি ডু দা ওয়ার্ক, শেষ। এটাই ডিরেক্ট নারেশন, এখানে কিচ্ছু নাই। মাই মম স্যাড টু মি ডু দ্য ওয়ার্ক। বুঝতে পারছি। এবার এটারে যদি আপনি ইনডিরেক্টলি লিখতে চান তাহলে আপনি বলেন যে আমার মা আমাকে কাজটা করতে বলেছিল। আপনি কি বলেন? আমার মা আমাকে কাজটা করতে বলেছিল। তাহলে মাই মম কাজটা করতে বলছিল, কি অর্ডার করছে না রিকোয়েস্ট করছে, সেটা আপনি বলেন। মাই মম রিকোয়েস্টেড মি টু ডু দ্য ওয়ার্ক। আমার মা আমাকে কাজটা করতে আদেশ করেছিল অথবা রিকোয়েস্ট করেছিল। বুঝতে পারছি, এটা তো আমরা অলরেডি শিখে আসছি। এখন পোলাপাইনের কাছে কেন কঠিন লাগে? যেটা কঠিন লাগে, পোলাপাইনেরা আমরা কি শেখাই? যে এটা রিপোর্টিং ভার্ব, এটা এটা রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং স্পিচ, এরপরে রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচ, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে ইনভার্টেড কমা উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে এখানে একটা টু বসবে, তারপরে যে এখানে রিকোয়েস্ট করলে রিকোয়েস্ট বসবে, অর্ডার করলে অর্ডার বসবে। তো পোলাপাইন এগুলাই শিখছে, বাক্য গঠন করাও শেখে নাই, মিনিং কেমন হবে সেটাও শেখে নাই। বুঝতে পারছি। আই এম ওকে বললে বি ভার্বের পরে হয় নাউন বসে না হলে অ্যাডজেক্টিভ বসে, এবার আপনি ধরে নেন কোনটা হবে। তাহলে মাই মম রিকোয়েস্টেড মি, এই জন্য আমাদের কঠিন লাগে, সো আমরা এই জন্য রূপান্তর শিখে নাই, আমরা সরাসরি শেখার চেষ্টা করেছি। সো এখন ধরেন
আপনার মা আপনাকে প্রশ্ন করলো বা আপনার ফ্রেন্ড প্রশ্ন করলো যে কি 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 জিজ্ঞেস করছে, আপনার বন্ধু আপনাকে জিজ্ঞেস করেছে "এই, তুমি কি করতেছো?" বললো যে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। এই যে এটা বলছে, এই স্পিচটা আপনি হুবহু আপনাকে লিখতে হবে, এটা আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না, এটা ইনভার্টেড কমার ভিতরে লিখবেন যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। এই কথাটা কে বলছে? আপনার ফ্রেন্ড। তাহলে আপনি বলবেন মাই ফ্রেন্ড টোল্ড বলতে পারেন, মাই ফ্রেন্ড টোল্ড মি, একটা কমা দিবেন, ব্যাস। মাই ফ্রেন্ড টোল্ড মি হোয়াট আর ইউ ডুইং। এখানে আপনি প্রেজেন্ট টেন্সও দিতে পারেন, মাই ফ্রেন্ড সেইস টু মি হোয়াট আর ইউ ডুইং। তার মানে ডিরেক্ট নারেশন তিন ভাবে লেখা যায়। একটা হচ্ছে আপনি ফার্স্ট মানে স্যাড টু দিয়ে লিখতে পারেন, আর একটা টোল দিয়ে লিখতে পারেন, আর একটা প্রেজেন্ট টেন্সেও লিখতে পারেন, যেমন সেইস বলেছি। তখন মিনিংটা হবে আমার বন্ধু হচ্ছে ধরেন সেইস, মাই ফ্রেন্ড সেইস টু মি, আমার বন্ধু আমাকে বলেছে যে আমি কি করতেছি। সিম্পল। আর এটা হচ্ছে বলেছিল আমি কি করতেছি। তাহলে ডিরেক্ট নারেশনের মেইন স্পিচটা চেঞ্জ হবে না, যেভাবে আছে এভাবেই থাকবে। তাহলে সবাই ডিরেক্ট নারেশনটা বুঝছি কিনা একটু কমেন্ট করেন। আচ্ছা, ফিউচার দেখাইতাম ডিরেক্ট নারেশনে, ফিউচার দেখানোর কিছু নাই তো, সেম তো। এবার আপনাকে বললো যে কখন তুমি কাজটি করবে, ওয়েন উইল ইউ ডু দা ওয়ার্ক, এটাই হচ্ছে আপনার মেইন স্পিচ, এটা চেঞ্জ হবে না। তো এটা কে জিজ্ঞেস করছে? ধরেন আপনার বাবা জিজ্ঞেস করছে, মাই ফাদার। মাই ফাদার কাকে করছে? আপনাকে বলছে। মাই ফাদার সেড টু মি ওয়েন উইল ইউ ডু দ্য ওয়ার্ক। সিম্পল। হ্যাঁ, অবশ্যই লেখা যাবে। যে জিজ্ঞেস করছে সেটা অবশ্যই পরে লেখা যাবে। নিউজে তো সেটাই হয়, নিউজে তো শুরুতে থাকে না, নিউজে শুরুতে থাকে না তো। ধরেন নিউজে এভাবে থাকবে, এভাবে থাকবে ওয়েন উইল ইউ ডু দ্য ওয়ার্ক, এভাবে থাকবে, এরপরে বলবে যে স্যাড, একজনের নাম বলে দিব, ধরেন স্যাড রহিম, ব্যাস এভাবে থাকে। নিউজে তো এভাবে থাকে, শেষে উল্লেখ করে। এখানে কমাও দেওয়ার দরকার নেই, কমাও দেওয়ার দরকার নেই, দিলে দিতে পারেন, দিও দরকার নেই। শেষে স্যাড দিয়ে বলে দেয় কে বলছে সেটা, মানে এই কথাটা কে বলছে, শেষে যা স্যাড দিয়ে বলে দেয়, এই স্যাড অমুক। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, মূলত আমরা ন্যারেশনের বেসিক ব্যাপারগুলো আলোচনা করেছি আজকে। নেক্সট টাইম আমরা যখন এই যে রিডিং প্যাসেজ গুলো সলভ করবো, ওখানে ন্যারেশন আসলে তখন আরো ভালো করে বুঝাই দিব, ঠিক আছে? তো আপনি যদি এতটুকু পর্যন্ত ক্লাসটা করে থাকেন, ইনশাল্লাহ আপনি ন্যারেশন লিখতেও পারবেন, বলতেও পারবেন, বুঝতেও পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনাদের একজন বারবার কোশ্চেন করতেছে টোটাল ক্লাস কয়টা হবে, তো করতে থাকেন, ক্লাস অনেক হবে, ঠিক আছে? আমরা যেমন 35তম বেসে ইতিমধ্যে 30টা ক্লাস হয়ে গেছে, তো ওদের আরো ক্লাস চলতে থাকবে, ঠিক আছে? যতগুলো ক্লাস প্রয়োজন হবে এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ ক্লাস যেগুলো রেকর্ড আকারেও দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, গুড নাইট আজকের মতো।